দেখতে দেখতে পৌষ মাসটাও শেষ হতে চলেছে। পৌষ সংক্রান্তি খুব কাছেই। তবে পৌষ সংক্রান্তি শেষ হওয়ার আগে যে পিঠাপুলি খাওয়া যাবে না এমন তো কোনো কথা নেই। শীত পড়ার সাথে সাথেই কিন্তু পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। 2024 সালে মানে ডিসেম্বরের দিকে গিয়েছিলাম শ্বশুরবাড়ি। আমার শাশুড়ি বরাবরই পিঠাটা খুব ভালো বানাতে পারে। আমার শাশুড়ির হাতের সেই পিঠাপুলির স্বাদ 2025 সালে এসেও মুখে লেগে আছে। তাই আমি আমার স্বল্প জ্ঞান থেকে মোটামুটি আজকে একটু পিঠা বানানোর চেষ্টা করব। কতটুকু পারবো জানি না, তবে যতটুকু হয় নিজে খেয়ে সন্তুষ্ট থাকবো আর সবাইকে পেট ভরে খাইয়ে দেব। ব্যাস এই দুটুকুই। আসলে চাইলে তো কিনে খাওয়া যেতেই পারে, কিন্তু কিনে খাওয়া পিঠার স্বাদ হাতে বানানো পিঠার স্বাদের চাইতে কিন্তু অনেক পার্থক্য। যতটুকু পারি অতটুকুই আজকে ছেলেকে নিয়ে বানানোর চেষ্টা করব। আমার এটা মিক্স করা হয়ে গেল। এই দেখো, দেখতে ঠিক এমনটা হবে। খুব একটা বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমার শাশুড়ি পিঠা বানানোর আগে ঠিক যেই টেকনিকগুলোকে কাজে লাগায়, আমিও আজকে আমার শাশুড়ির মতো সেই নিনজা টেকনিকগুলোকে কাজে লাগাবো। আমার শাশুড়িকে সবসময় দেখেছি উনি পিঠা বানানোর আগে পিঠার গোলাটাকে এইভাবে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেয়। আমিও ঠিক সেম কাজটাই করব। এইভাবে সুন্দর করে পিঠার গোলার মধ্যে সব কিছু মিশিয়ে দিয়ে 2 ঘন্টার জন্য পিঠাটাকে এবার ঢেকে রেখে দেব। এখন হচ্ছে বিকেলবেলা, সূর্য অস্ত চলে গেছে অনেক আগেই। বারান্দাতে এসে একটু দাঁড়ালাম। এই সময়টা বারান্দাতে বেশ ভালো লাগে। রাস্তা দিয়ে বরাবরই গাড়ি যাচ্ছে। ঢাকা শহরের দুম বন্ধ করা এই পরিবেশের মধ্যে আমার বাসাটার একটা ভালো দিক হচ্ছে, আমার বাসাটা চারদিকেই খোলা, মাথার উপরে দাঁড়িয়ে আকাশ দেখা যায়। তবে সব ভালোরও একটা খারাপ দিক আছে, আর সেই খারাপ দিকটা হলো আমার বাসার চারপাশেই রাস্তা, যার কারণে আমার প্রত্যেকটা ব্লগেই তোমরা গাড়ির পুতপাত শব্দ শুনতেই পাও। কিচ্ছু করার নেই। আমার এই বাসাটা সব থেকে বেশি ভালো লাগে যখনই মনটা খারাপ হয়ে যায়, ভীষণ একা একা লাগে। এই বারান্দাতে এসে দাঁড়ানোর পরেই মনটা আমার ভীষণ ভালো হয়ে যায়। মানি প্লান্টের চারাটা বাইতে বাইতে না একদম দেখো নিচ পর্যন্ত চলে গেছে। দেখতে বেশ সুন্দর লাগছে। নতুন করে আবার পাতাও গজাচ্ছে অনেক। আর এখন আর কোনো গাছ নেই, বেশিরভাগ গাছই মারা গেছে। দুঃখের বিষয় এটা। তো তুলসী গাছগুলো বেশ সুন্দর হয়েছে। 3টা তুলসী গাছ, এই একটা থেকে 3টা হয়েছে। কি সুন্দর মঞ্জুরি ছাড়ছে। এইদিকে আরও একটা মানি প্লান্টের চারা এখনও টিকে আছে। আকাশটা আজকে বেশ পরিষ্কার সুন্দর লাগছে দেখতে আকাশটা। ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত 8টা। টানা লম্বা 3 ঘন্টার একটা ঘুম দিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে, আর হচ্ছে আমার পিঠার গোলাটার এই অবস্থা। এই 3 ঘন্টা টানা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে চলে এসেছি পিঠা বানানোর জন্য। আর এই যে চলে এসেছে। বাবা হাসি দাও তো, সুন্দর করে একটা হাসি দিয়ে দাও। পাখিটা আদর করে দাও, এখানে আদর করে দাও। পিঠার গোলাটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য চালের গুঁড়িটাও বেশ নরম হয়ে গেছে। আমার উৎস ছোট ছোট হাত দিয়ে চালের গুঁড়িটাকে নেড়ে দিচ্ছে। উৎস সবসময় যে কোনো কাজ করার সময় আমার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। রান্নাঘরের এই জায়গাটা উঁচু বলে একটা মোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে পিঠার গোলাটাকে হাত দিয়ে অনবরত নেড়ে যাচ্ছে। আজকে নান্দুটা খুব মজা হবে। তুমি খাইবা? খায়া ঘুমাইবা? ঈশ্বরের নাম নিয়ে চুলাটা তো জ্বালিয়ে দিলাম। আর আজকে প্রথমবার পিঠা বানাচ্ছি, মনে মনে কিন্তু আমি বেশ আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। পিঠা বানানোর জন্য আমাদের তাওয়া রেডি হয়নি এখনো, মাত্র এই চুলার উপরে বসিয়ে দিলাম। এটা হচ্ছে লোহার তাওয়া। ছোটবেলার কথা বারবার মনে পড়ে যাচ্ছে। আমাদের বাড়িতে ঢেঁকি ছিল। এই যে পৌষ সংক্রান্তি আসছে আর কিছুদিন পরে, এই পৌষ সংক্রান্তির আগের দিন রাত 12টা-1টা পর্যন্ত সবাই চালের গুঁড়ি করে নিত, পরের দিন সকালবেলা থেকে পিঠা বানাবে বলে। খুব ভোরে ভোরে মা সকালে ঘুম থেকেই উঠে যেত। ঘুম থেকে উঠেই মাটির চুলায় বানিয়ে ফেলতো পটাপট করে পুলি পিঠা, আর সেই সাথে চিতই পিঠা। কারণ সকালে সবাই ব্রেকফাস্ট কিন্তু পিঠা দিয়েই করবে। আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তিতে পিঠা পুলির পাশাপাশি আরও বিশেষ কিছু খাবারের নিয়ম ছিল।
আগে ছোটবেলায় মা ঠাকমাকে দেখেছি এরকম পিঠার তাওয়ায় তেল মাখিয়ে নেওয়ার জন্য বেগুনের বুটা নিয়ে নিত, কিন্তু এখন সব কিছু অনেক আধুনিক হয়ে গেছে। আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়েই এভাবে পিঠার তাওয়ার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে তেল মাখিয়ে নিলে পরে পিঠাটা তাওয়ার সাথে লেগে যায় না। আর আমার যেই কোনো কাজ আমার উৎস তো থাকবেই। এই দেখো ওইভাবে লাগু পাচ্ছে না বলে আমার কুলেই উঠে স্প্যাচুলা দিয়ে তাওয়ার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছে। বারবার করে না করছি, যদি একবার হাতে লেগে যায় তাহলে হাতটা তো পুড়ে যাবে। কিন্তু ছোট মানুষ কিছুতেই বুঝতে পারে না, আর মাকে যা করতে দেখবে সবসময় সেটাই কপি করবে। পিঠার গোলাটা এই গরম তাওয়ার মধ্যে দেওয়ার সাথে সাথেই একটা গল্প মনে পড়ে গেল। মা ছোটবেলা যখন পিঠা বানাতো এরকম সৎসৎ করে শব্দটা হতো, আর মা গল্পটা বলতো। গল্পটা হচ্ছে, নতুন বউ বাড়িতে এসেছে, শাশুড়ি দিয়েছে পিঠা বানানোর জন্য। এখন বর বসে বসে বাইরে পাটখড়ি দিয়ে বেড়া বাঁধছে। তো বেড়া বাঁধছে আর পিঠারে যে সৎসৎ শব্দটা হচ্ছে, এই শব্দে উনি গনছে বউ কয়টা পিঠা নামালো। এখন পিঠা বানানো শেষ, বউ হচ্ছে তার বরকে পিঠা খেতে দিয়েছে। বউ বলছে, পিঠা খেয়ে নাও, গরম গরম, আজকে 15টা পিঠা বানিয়েছি। তখন বর বলছে, 15টা কি করে হয়? আমি তো শব্দ গুনছি সৎসৎ করে শব্দ গুনে পেলাম পিঠা হয়েছে 25টা, তাহলে আর 10টা পিঠা কোথায় গেল? বউ হচ্ছে 10টা পিঠা বানিয়েছে আর বানাতে বানাতে খেয়ে নিয়েছে। এক একটা কাজ করি আর ছোটবেলার এক একটা কথা মনে পড়তে থাকে, আর মনে মনেই কথাগুলো ভাবতে ভাবতে হেসে উঠি। আসলে কি সুন্দর ছিল ছোটবেলার সেই দিনগুলো। মায়ের হাতে পিঠা বানানোর স্বাদ এখনো জিভে লেগে আছে। তাহলে কেমনে হবে বলো? হ্যাঁ, তুমি আর একটু বড় হও, তারপরে মারে তুমি হেল্প করো। যাও। গল্প করতে করতে ছোটবেলার কত কথা মনে পড়ে যায়। আচ্ছা, আমার উৎসরও কি এগুলো মনে থাকবে? আমি যেই কোনো কাজ করতে গেলে ও যে আমার পিছন ছাড়ে না, এইরকম সব সময় আমার কাজের 12টা বাজাতে থাকে। কি জানি, যখন বসতে শিখবে তখন আমার মতো নিশ্চয়ই ওর মনে থাকবে। এই যে দেখো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার পিঠার কিন্তু একটা খোলা বানানো হয়ে গেল। আর এই যে দেখো, আমার সাথে আমার উৎস থাকবেই। পিঠাগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে আর খেতেও বেশ নরম হয়েছে। প্রথম টাইমে পিঠা বানিয়েছি, এতটা সুন্দর হয়েছে, আমার কিন্তু মনটা ভীষণ খুশি হয়ে গেছে। তোমাদের দাদাকে ফোন করে বলেছি আমি আজকে চিতই পিঠা বানাচ্ছি। দাঁড়াও। সে শুনেই বলছে, বানাতে পারো, কিন্তু আমার মায়ের মতো কখনো হবে না। আমি জানি আমার শাশুড়ির মতো হবে না ঠিকই, কিন্তু আমার প্রথম চেষ্টায় যতটুকু হয়েছে, আস্তে আস্তে শাশুড়ির মতো একদিন আমিও শিখে যাব। বাড়িতে মা ছিল, মাও একটু একটু করে দেখিয়ে দিচ্ছে, আমাকে হেল্প করছে। মার যেহেতু শরীরটা ভালো না, আমি মাকে কোনো কাজই করতে দেই না। যতটুকু পারি আমি নিজে নিজে করার চেষ্টা করি। ছোটোবেলা তো মা আমাদের সবাইকে করে খাইয়েছে, এখন আমাদের সময় মা শাশুড়িকে করে খাওয়ানোর। ভাজা চিতই পিঠা থেকে কি অপূর্ব সুন্দর একটা গন্ধ নাকে আসছিল। আজকের চিতই পিঠা যেই কয়টাই হোক, 2-4টা খাবো আর বাদ বাকিগুলোকে দুধে দিয়ে দেব। সেদিন বাজার থেকে এনেছিলাম খেজুরের গুড়, সেই খেজুরের গুড় দিয়ে আজকে বানাবো দুধ চিতই। 3 খোলা পিঠা নামিয়েছি, অল্প কয়টা পিঠাই হয়েছে, কিন্তু পিঠাগুলো বেশ দারুণ হয়েছে। ফোলেনি, কিন্তু নরম হয়েছে, সফট। কেন ফোলেনি জানি না, নতুন হাতের পিঠা সেজন্য হতে পারে। কিন্তু পিঠাগুলো লবণ টবণ সব ঠিক আছে, টেস্ট করেছি। আমি একটা খেলাম, মাকে একটা দিলাম। এই অল্প কয়টা পিঠা হয়েছে। এখন হচ্ছে এটা দিয়ে আমি দুধ চিতই বানাবো। উৎস ওর মতো ব্যস্ত হচ্ছে দুধ নাড়া দেওয়ার জন্য, আর ওই চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। দুধটা হচ্ছে গুড় দিয়ে করব। গুড়টা হচ্ছে এই যে এখানে কেটে রেখেছি আমি গুড়। বিকেল থেকে পিঠা নিয়ে পড়েছি, এই এতক্ষণ পরে আমার মোটামুটি পিঠা বানানো কমপ্লিট হলো।
অল্প কিছু গোলা করেছি, প্রথমবার বানাচ্ছি তো যদি ভালো না হয় সেই ভয়ে ভয়ে। কিন্তু বিশ্বাস করো প্রথমবারই পিঠাগুলো এত ভালো হয়েছে, সেই গল্পের বইয়ের মতো পিঠা বানাতে বানাতে 2-4টা পিঠা আমি নিজেই আগে আগে খেয়ে ফেলেছি। এই যে খেজুর গুড় এখানে আস্তই দিয়ে দিয়েছি। এখানে 1 কেজির উপরে দুধ আছে। দুধটাকে হচ্ছে জাল দিয়ে তারপরে এই যে পিঠাগুলো বানিয়েছি এই পিঠাগুলোকে দিয়ে দেব। ওই যে চলে এসছে ছোট্ট ছোট্ট হাত নিয়ে আমার উৎস। আমাকে যা করতে দেখবে ওকেও সেটাই করতে হবে। দেখো এইভাবে এইভাবে ধরতে হয়, এইভাবে ধরো ধরো। দক্ষ রাঁধুনি হয়ে যাচ্ছে আমার ছেলে, কিন্তু আমার মতো না, আমি অত দক্ষ রাঁধুনি না। মোটামুটি খাওয়ার মতো করতে পারি, যেটা খাওয়ার যোগ্য ওই রকম রান্নাবান্না করতে পারি। কিন্তু ছোট বাচ্চারা কি হয়, মাকে যেটা করতে দেখে ওরাও সেটা ফলো করে। তো উৎসাহ তাই সারাদিন বাসায় থাকে আমার সাথে, আর আমাকে যেটা করতে দেখবে সেটার প্রতি ওর এই ছোটোবেলাতে আগ্রহটা একটু বেশি থাকবে। কিন্তু বড় হলে আর এগুলো থাকে না, বড় হলে সবটাই এগুলো চলে যায়। কি করো, পিঠা এখন দিতে হইব কেন? হ্যাঁ, এই পিঠাটা এখন দিয়ে দিতেছি। এটা জাল দিতে হয় না? হ্যাঁ, এটা জাল দিতে লাগে, জাল না দিলে সিদ্ধ হইব না, তো ভিতরে রস ঢুকবো না। আরে কতক্ষণ জাল দেবো? আস্তে ছিটে কতক্ষণ জাল দেবো? যতক্ষণ নরম না হইব এটা। বুঝুন কেমনে? এটা আস্তে আস্তে বড় হয়ে যাবো গাই পিঠা, রস খাইয়া না? রস খাইয়ে। এখানে অনেক দুধ দিছি, 1 কেজির উপরে দুধ আছে আমার। আচ্ছা, এত লাগতে লাগবে না। লাড়ার প্রয়োজন নাই কি? দিবা এত না, একটা মিষ্টনের মতন এত না। এখন কি হবে, দুধটা কি উতাল আসবো? হ্যাঁ, তারপর ওই কুটটা নিয়ে আইতে থাক। দেখছো আমি বাবা তো ভালো পারি না, মা এসে বলে দিয়ে গেল এভাবে এভাবে করো। মা কিন্তু একসময় খুব ভালো পিঠা বানাতে পারতো, কিন্তু মার শরীর এখন অনেক বেশি অসুস্থ। মা এখন আর আগের মতো কোনো কিছুই পারে না। কিন্তু মা শাশুড়ি দুইজনের কাছ থেকে শিখছি আস্তে আস্তে করে। ভেজা পিঠা তৈরি করা অলমোস্ট হয়ে গেছে। এইটা দেখো, গ্রেভিটা দেখো কি সুন্দর হয়েছে, দুধটা বেশ ঘন ঘন হয়েছে। খেয়ে বলো। উৎসরে দেব দিব একটু। না উৎস এখন খাইবো না। বুঝেছি, তো ভিতর নরম হয় দরকার ছিল। ওই যে কালকে আস্তে আস্তে হইব, এখন তো মাত্র মোটামুটি একটা রাত দিলে পরে অনেকটাই নরম হইব। ভিজে নাই, মানে ভিতরটা ভিজে নাই, একটু সময় লাগবে। ভালোই বানাইছে, তাও ভালোই শিখছে এখন, ভালোই পারো। আস্তে আস্তে আবার হাত পাকা হয়ে যাবে, এই বানাইতে বানাইতে অভ্যাস হয়ে যাবে। এরপরে বানাবে ভাপা পিঠা কালকে। এইটা মোটামুটি হয়েছে, কিন্তু আর দু একবার বানাইলে এটা পুরা একদম ইয়ে চলে আসবে। খাবি? নাও খাইবো না খাবি না? আজকে আমার সাথে কিন্তু উৎস রান্না করছে, আমি একা রান্না করি নাই কিন্তু। মিষ্টি হয়েছে ভালোই। ঠিকঠাক আছে।